আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোন একটি আইটেমের অ্যানালাইসিস করা যায়। তো এই অ্যানালাইসিস করার জন্য প্রথমে আমাকে একটি ফরম্যাট রেডি করতে হবে। যেমন এখানে ইউনিট, তারপর হচ্ছে আইটেম নং, তারপর হচ্ছে আইটেম ডেসক্রিপশন। ওকে, তো যেহেতু আমরা এখানে একটা রেইনফোর্সমেন্টের অ্যানালাইসিস করব, তো রেইনফোর্সমেন্ট ইউনিট হয় টোন, আইটেম কোড আরএসডির আইটেম কোড, রিবারের আইটেম কোড 050202। আইটেম ডেসক্রিপশন আমরা কিসের অ্যানালাইসিস করতেছি? রিবার, রেইনফোর্সিং বার। এখানে একটা সিরিয়াল নাম্বার দিব, সিরিয়াল নাম্বার 1 2 3 4। তারপরে আমার কি থাকবে? ডেসক্রিপশন থাকবে। অ্যানালাইসিস করার সময় অবশ্যই আমার ডেসক্রিপশন লাগবে, ডেসক্রিপশন। তারপরে কোয়ান্টিটি লাগবে, কোয়ান্টিটি, যে কোয়ান্টিটির আমরা দিব এই কোয়ান্টিটির একটা ইউনিট আছে, সেই ইউনিট লাগবে, এবং রেট লাগবে। তাহলে কোয়ান্টিটির সাথে আমরা যদি রেট মাল্টিপ্লাই করি তাহলে আমরা একটা অ্যামাউন্ট পাবো। আমাদের মোটামুটি একটা ফরম্যাট রেডি হয়ে গেছে। এখন আমি অ্যানালাইসিস করব কিসের? রেইনফোর্সমেন্ট বারের। তাহলে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের অ্যানালাইসিস করার জন্য প্রথমে দুই ধরনের কস্ট আসে, একটা হচ্ছে ডাইরেক্ট কস্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। তো ডাইরেক্ট কস্টগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস, তারপরে ক্যারিং কস্ট, লেবার কস্ট, ইকুইপমেন্ট অ্যান্ড ফুয়েল কস্ট। তো আমাদের যেগুলো ডাইরেক্ট কস্ট আছে এগুলো আমরা আগে টাইপ করে নেব ফরম্যাটে। ডাইরেক্ট কস্টের মধ্যে ম্যাটেরিয়ালস, আমার ম্যাটেরিয়ালসটা আগে কিনতে হবে। তারপরে এই যে রিবারটা কিনলাম, কেনার পরে সাইটে যখন আমরা কাজ করব তখন কি হবে? ওয়েস্টেজ হবে। সেই ওয়েস্টেজ আমরা 3% কনসিডার করে থাকি। তারপরে এই ম্যাটেরিয়ালসটা কেনার পরে আমরা সাইটে যখন নিয়ে আসবো এর ক্যারিং কস্ট আছে, তারপরে শিফটিং কস্ট আছে। তো অ্যানালাইসিস করার সময় আপনার একটি ম্যাটেরিয়ালসের যা যা খরচ হবে সব কিছুই আপনার কনসিডার করতে হবে। লেবার কস্ট আছে, সাবকন্ট্রাক্টরের লেবার কস্ট আছে, এগুলো আমাদের কনসিডার করতে হবে। লেবার কস্ট বলতে আমরা সাইটে যে কাজগুলো করবো এগুলো ফেব্রিকেশন কস্ট আছে। তাহলে ডাইরেক্ট কস্টগুলো আমরা টাইপ করে নিলাম। এখন আমরা এই যে রিবারটা আমরা ফ্যাক্টরি থেকে কিনবো, ধরলাম যে আমি 1 টনের অ্যানালাইসিস করতেছি, তাহলে 1 টন আমি কিনে আনতেছি। কোয়ান্টিটি ইউনিট হলো টোনে, টন লিখলাম। 1 টন রড আমি কিনলাম 80,000 টাকা দিয়ে, 80,000 টাকা। তাহলে এটাকে আমরা কোয়ান্টিটির সাথে রেট মাল্টিপ্লাই করে দেবো। ওয়েস্টেজ আছে 3%, আমরা ওয়েস্টেজ কনসিডার করতেছি। ওয়েস্টেজকে আমরা কনসিডার করলে এটা আমরা মাল্টিপ্লাই করে দেবো 3% রেটের সঙ্গে। ক্যারিং কস্ট এবং লোকাল শিফটিং যেটা, এটা যেহেতু আমাদের এটা ইউনিট রেট লামসাম, তাই একটা লামসাম একটা রেট ধরলাম যে 1 টন রড শিফটিং করতে আমাদের 300 টাকা খরচ হবে। এবং সাইটে আমরা রডটি নিয়ে আসার পরে যখন আমরা ফেব্রিকেশন করব সাবকন্ট্রাক্টরের দ্বারা, তখন পার টনে আমাদের সাবকন্ট্রাক্টরকে রেট দিতে হয় 5,500 টাকা। পার টনে আমার 5,500 টাকা সাবকন্ট্রাক্টরকে দিতে হয়। তাহলে এটাও কোয়ান্টিটির সাথে রেটটি মাল্টিপ্লাই করে দিলাম। আরেকটি কস্ট রয়েছে ইকুইপমেন্ট অ্যান্ড ফুয়েল কস্ট, অর্থাৎ সাবকন্ট্রাক্টর যে ফেব্রিকেশনের কাজ করতেছে তাদের যে রেট, এই রেটের মধ্যে ফুয়েল কস্ট ইনক্লুডিং না। অর্থাৎ আমরা যে জেনারেটর দিচ্ছি, তারপরে হচ্ছে ওয়েল্ডিং মেশিন দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের দিতে হবে। জেনারেটর, ক্রেন সাপোর্ট দিচ্ছি মাঝে মাঝে রড শিফটিং করার জন্য। তো এইগুলোর একটা কস্ট আছে, সেই কস্ট আমরা ধরলাম পার টনে 500 টাকা, লামসাম একটা কস্ট ধরলাম। ধরলে আমাদের এই যে প্রথমে যে ম্যাটেরিয়াল কস্ট, ক্যারিং কস্ট, লেবার কস্ট, ইকুইপমেন্ট অ্যান্ড ফুয়েল, এগুলোকে আমরা বলবো ডাইরেক্ট কস্ট। তাহলে আমাদের ডাইরেক্ট কস্ট হলো কত? পার টনে 88,000 টাকা। পার টনে আমাদের ডাইরেক্ট কস্ট 88,700 টাকা। অ্যানালাইসিস করার সময় আমি সবসময় বলছি যে অ্যানালাইসিস করার সময় অবশ্যই ডাইরেক্ট কস্টের সঙ্গে ইনডাইরেক্ট কস্ট ইনক্লুড করতে হবে। তো ডাইরেক্ট কস্ট তো আমরা পেলাম। ইনডাইরেক্ট কস্ট কী কী? ইনডাইরেক্ট কস্ট হচ্ছে ওভারহেড খরচ আছে, অর্থাৎ আপনি যে একটা কোম্পানি স্ট্যাবলিশ করছেন, সেখানে আপনার কিছু এমপ্লয়ার আছে, তাদের বেতন দেন, এই প্রজেক্টের জন্য তারা কাজ করে। তাহলে ওভারহেড খরচটা আমরা ধরবো 4.5%। তাহলে 4.5% দিয়ে আমরা ডাইরেক্ট কস্টকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 3,991 টাকা ওভারহেড খরচ আসলো। এখন আপনি যে কাজ করবেন অবশ্যই লাভের জন্য কাজ করবেন। তাহলে লাভ আপনার 10% ধরেন, প্রফিট 10% ধরলেন। তাহলে 10% ডাইরেক্ট কস্টের 10%। তাহলে ডাইরেক্ট কস্ট আমার এসেছিল 88,700 টাকা, সেখান থেকে আমি 10% প্রফিট ধরলাম 8,870 টাকা। আরেকটা ইনডাইরেক্ট কস্ট আছে, যে আপনি যে কাজ করবেন, একটা প্রজেক্ট নিলেন, আপনি তো আপনার বাড়ির টাকা দিয়ে প্রজেক্ট চালাবেন না, কি করবেন? ব্যাংক থেকে লোন নেবেন। তাহলে ব্যাংক থেকে লোন নিলে সেখানে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, সেখানে আপনার 5% ইন্টারেস্ট কাটবে। আপনি 5 কোটি টাকা লোন নিলেন, সেখানে
প্রতি বছরে 5% ইন্টারেস্ট দিতে হবে, সেটা কিন্তু আপনার প্রজেক্ট কস্টের উপর থেকে নিতে হবে। তাহলে সেই চার্জটা আপনার ডাইরেক্ট কস্টের সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে, 5% দিলাম। তাহলে আমার এখানে এস্টাবলিশড অফ ওভারহেড খরচ, প্রফিট এবং ব্যাংক চার্জ এই তিনটা মিলে আমার টোটাল ইনডাইরেক্ট কস্ট কত হলো? টোটাল ইনডাইরেক্ট কস্ট আসছে 17,296 টাকা। তাহলে এখানে ডাইরেক্ট কস্ট পেলাম 88,700 টাকা আর ইনডাইরেক্ট কস্ট পেলাম 17,296 টাকা। এই দুইটা কস্ট মিলে আমার টোটাল একটা এক্সক্লুডিং ট্যাক্স কস্ট আসলো, অর্থাৎ আমার যে এখানে যে কস্ট আসলো সেটা শুধুমাত্র ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট। কিন্তু আপনি যে কাজটা করবেন, করার পরে ডিপার্টমেন্ট থেকে যখন বিলটি পাবেন, বিল থেকে আপনার গভর্নমেন্ট ট্যাক্স কেটে নেবে, ভ্যাট কেটে নেবে। তো ভ্যাট ট্যাক্স কেটে নেওয়ার পরে আপনার যে টাকাটা চেক অ্যামাউন্ট পাবেন সেটা হচ্ছে আপনার মূল অ্যামাউন্ট। তাহলে ভ্যাট ট্যাক্স কাটবে 7% আর ভ্যাট কাটবে হচ্ছে 7.5%। তো এইটাও আপনার ইনক্লুড করতে হবে। তাহলে এই ফর্মেটে আমি লিখি ইউনিট কস্ট কত আসলো এক্সক্লুডিং ভ্যাট ট্যাক্স 1,05,996 টাকা। তো সেখান থেকে ভ্যাট এবং ট্যাক্স 14.5% অ্যাড করতে হবে। তাহলে 14.5%-এর বটমের উপর যদি আপনি ভ্যাট ট্যাক্স ধরেন তাহলে 16.96 আসে, সেইটার কস্ট টোটাল কস্টের সাথে মাল্টিপ্লাই করলে 17,987 টাকা আসে। এখন আপনার ভ্যাট ট্যাক্স ইনক্লুড করার পরে টোটাল যে টাকাটা আসবে সেটা হচ্ছে 1,23,973 টাকা। অর্থাৎ আপনি যে আরএসডির কাছে যে রেটটি সাবমিট করবেন সেটা হচ্ছে লিভারের আইটেমের জন্য পার টনে 1,23,973 টাকা সাবমিট করলে, যদি আপনার রেট অ্যাপ্রুভ হয় তাহলে আপনার এই কাজটি করলে আপনার 10% এই আইটেমের জন্য লাভ থাকবে। আর যদি আপনার এই রেটটা কমায়া রেট কোড করা হয় তাহলে এই আইটেম লসের আইটেম হিসেবে পরিণত হবে। তো এভাবে আমরা যদি প্রত্যেকটা কাজ অ্যানালাইসিস করে দেখি যে এই কাজটির ডাইরেক্ট কস্ট কত আসে, ইনডাইরেক্ট কস্ট কত, তারপরে ব্যাংকের ভ্যাট ট্যাক্স সব ইনক্লুড করার পরে যে কস্টটি বের করব, এই কস্ট যদি আমরা সাবমিট করি তাহলে আমাদের লাভ হবে কিনা লস হবে এটা আগেই জানানো সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।